আসসালামু আলাইকুম। আমরা ইংলিশ ওয়ানে আলোচনা করছিলাম এলিমেন্টস অফ সেন্টেন্স বা কম্পোনেন্ট অফ সেন্টেন্স নিয়ে, এবং আমরা আমাদের সেন্টেন্সের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আমাদের এই কম্পোনেন্ট অফ সেন্টেন্স বা এলিমেন্ট অফ সেন্টেন্সের মধ্যে আরও দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা হচ্ছে ফ্রেজ এবং ক্লজ। এই দুইটা সম্পর্কে আমাদের মোটামুটি ন্যূনতম একটা ধারণা থাকা উচিত, যাতে করে আমাদের পরবর্তীতে গ্রামারের বিভিন্ন পার্ট শিখতে সুবিধা হয়। যেমন আমরা রাইট ফর্ম অফ ভার্ব যদি কখনো শিখি, আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখব বা সেন্টেন্স ট্রান্সফরমেশন, সেখানে আমাদের ফ্রেজ এবং ক্লজ এই দুইটা জিনিস সম্পর্কে একটু স্পষ্ট ধারণা থাকা দরকার হয়, এবং এই ধারণাটা থাকলে মোটামুটি আমাদের জন্য পরবর্তীতে ওই গ্রামার রুলসগুলো শেখা, বোঝা এবং মনে রাখাটা সহজ হয়। এই জন্য আমরা মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্টেরই যেহেতু সেন্টেন্স সম্পর্কে সে ধারণা নিচ্ছে, বা আপনারা যেহেতু ধারণা নিচ্ছেন, সেন্টেন্সের পার্ট হিসেবে ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা থাকা উচিত, অন্তত ন্যূনতম ধারণা থাকা উচিত। এবং আমরা এই ভিডিওতে কী করব, আমরা খুব সিম্পলি কিছু উদাহরণের মাধ্যমে হয়তো আপনাদের ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে খুব সামান্য ধারণা দিব। অ্যাটলিস্ট অন্তত পক্ষে যে ফ্রেজ কীভাবে গঠিত হয়, ক্লজ কীভাবে গঠিত হয় এবং ফ্রেজ ক্লজের মূল পার্থক্যটা কোথায়, সেটা আপনাদের মোটামুটি একটা কনসেপ্ট আসবে, এবং সেটা আপনাদের অবশ্যই গ্রামার শেখার ক্ষেত্রে কাজে দিবে। সর্বপ্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজের ক্ষেত্রে আমরা বাংলায় কি বলতে পারি? আমরা ফ্রেজের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হলো বাক্যাংশ, বাক্যাংশ বা বাক্যের একটা ছোট্ট অংশ। ফ্রেজ হচ্ছে বাক্যাংশ বা বাক্যের একটা ছোট্ট অংশ। ফ্রেজ কি? সাধারণত ফ্রেজ কি এটা যদি আমরা বলি, যে আমরা বলবো যে এ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজকে আমরা বলতে পারি এ গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস, বা আমরা বলতে পারি শব্দগুচ্ছ, গুচ্ছ যা বিভিন্ন পার্টস অফ স্পিচের মতো আচরণ করবে, বিভিন্ন পার্টস অফ স্পিচ এর মতন আচরণ করে, এ গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দগুচ্ছ যা বিভিন্ন পার্টস অফ স্পিচের মতো আচরণ করে। অর্থাৎ আমরা যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 প্রকার পার্টস অফ স্পিচ তো আমরা জানি। এখন এমন হলো যে একটা ওয়ার্ড একটা পার্টস অফ স্পিচ, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, এবং আমরা পার্টস অফ স্পিচ যখন দেখেছি তখন কিন্তু সিঙ্গেল ওয়ার্ডকে আমরা পার্টস অফ স্পিচের এক্সাম্পল হিসেবে নিয়েছি। এখন আমরা সেখানে আরও বলেছিলাম যে শুধুমাত্র একটা ওয়ার্ডই কিন্তু আমাদের একটা পার্টস অফ স্পিচ হতে পারে না। এমন হলো যে একটা সিঙ্গেল ওয়ার্ড যেমন নাউন হতে পারে, আবার একাধিক ওয়ার্ড মিলেও একটা নাউন হতে পারে। একটা সিঙ্গেল ওয়ার্ড যেমন অ্যাডজেক্টিভ হতে পারে, একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে একসাথে মিলেও অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, তারা প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে। সো ওই বিষয়টাই, অর্থাৎ ফ্রেজ জিনিসটা এখানেই শিখতে হবে, যে শুধুমাত্র একটা সিঙ্গেল ওয়ার্ডই যে আমাদের নাউন হতে পারে এমন না, একটা সিঙ্গেল ওয়ার্ডই যে আমাদের অ্যাডজেক্টিভ হতে পারে এমন না, একটা সিঙ্গেল ওয়ার্ডে যে আমাদের অ্যাডভার্ব হতে পারে এমন নাও হতে পারে। সো এই যে না হতে, তাহলে একাধিক ওয়ার্ড থাকলে তখন তাদেরকে কি বলবো? আমি তখন যদি একটা সিঙ্গেল ওয়ার্ড আমি যদি বলি হচ্ছে বয় একটা নাউন, কিন্তু এ গ্রুপ অফ বয়েজ, এ গ্রুপ অফ বয়েজ, এটার অর্থ হচ্ছে বালক, তাই না? আর এ গ্রুপ অফ বয়েজ হচ্ছে বালকের দল, বালকের দল, ঠিক আছে না? বালক এবং বালকের দল। এখন দেখেন, এই বয় এটা কিন্তু একটা নাউন, আবার এই গ্রুপ অফ বয়েজ একটা বালকের দল, এটা কিন্তু আসলে এটাও নাউন। কি নাউন বলুন তো? এটা কিন্তু হচ্ছে আমরা বলতে পারি কালেকটিভ নাউন, তাই না? সো এই যে বয় সিঙ্গেলি সে একটা নাউন, আবার এই গ্রুপ অফ বয়েজ এইটা সবাই মিলেও একটা নাউন। তাহলে
এই প্রথম যে বয় ওটাকে আমরা বলি আসলে নাউন, কিন্তু এরা সবাই মিলে নাউনের মতো আচরণ করছে, এই জন্য এদেরকে আমরা বলি নাউন ফ্রেজ। এইরকম হয়, অর্থাৎ একাধিক শব্দ মিলে নাউনের মতো আচরণ করছে সে নাউন ফ্রেজ, একাধিক শব্দ মিলে অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, একাধিক শব্দ বা ওয়ার্ড মিলে অ্যাডভার্বের মতো আচরণ করছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একাধিক শব্দ মিলে আমাদের প্রিপোজিশনের মতো আচরণ করছে প্রিপোজিশনাল ফ্রেজ, একাধিক শব্দ মিলে আমাদের কনজাংশনের মতো আচরণ করছে কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, ঠিক আছে না, এইরকম আর কি। সো ফ্রেজ সম্পর্কে আমাদের এমন একটু ধারণা থাকা দরকার। চলেন আমরা কিছু সিম্পল উদাহরণের মাধ্যমে ফ্রেজ সম্পর্কে আর একটু খুঁটিনাটি জানার চেষ্টা করি। ফ্রেজ কি, তাহলে আমরা দেখি, শুরু করি। আমরা ধরেন একটা সেন্টেন্স বললাম যে ফাদার goes father eats meal breakfast, যদি ব্রেকফাস্টে ইটস হয় না টেক্স হয় ব্রেকফাস্ট, এটা বেশি গ্রহণযোগ্য ভার্ব, ঠিক আছে না। তাহলে এই সেন্টেন্সটাতে কি হলো, ফাদার হচ্ছে আমার সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো আমাদের অবজেক্ট, অবজেক্টটাও একটা নাউন, তাই না। এখন এই সেন্টেন্সটা এমন হইলো যে মাই ফাদার is eating, my father is eating today's breakfast in the morning. My father takes breakfast in the morning. তাহলে দেখেন এই দুইটা সেন্টেন্সের মধ্যে একটু পার্থক্য আছে না। মাই ফাদার ইজ ইটিং টুডেজ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, প্রথম সেন্টেন্সে সাবজেক্ট ছিল শুধু ফাদার, ভার্ব ইটস ছিল, আর ব্রেকফাস্ট ছিল অবজেক্ট, কোনো সন্দেহ নাই। এখন দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট যেটা হয়েছে মাই ফাদার মিলে হয়েছে সাবজেক্ট, শুধু ভার্ব নাই, ইজ ইটিং ভার্ব, টুডেজ ব্রেকফাস্ট অবজেক্ট, ইন দ্য মর্নিং, দেখেন চারটা পার্ট, তাই না। এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে আমার মূলত ভার্বের পার্ট, এটা হচ্ছে আমার অবজেক্ট যা খাচ্ছে, আর এটা আমাদের এক্সটেনশন পার্ট আর কি, ঠিক আছে না। তাহলে দেখেন এখন সাবজেক্ট হিসেবে কি আমার শুধুমাত্র ফাদার নাউন আছে? নাই। সোজা কথায় একটা সিঙ্গেল ওয়ার্ড কি আছে? নাই, একাধিক ওয়ার্ড। তার মানে এটা কি, এটা আসলে মূলত নাউনের মতো আচরণ করছে না, যেহেতু সাবজেক্টের জায়গায় বসছে সেটা নাউন বা প্রোনাউনের মতো আচরণ করবে। এখন মাই ফাদার আমার বাবা, সো যেহেতু এটা নাউনের মতো আচরণ করছে, অর্থাৎ প্রকৃতপক্ষে একটা সিঙ্গেল ওয়ার্ড হলে নাউন হতো, কিন্তু একাধিক দুইটা ওয়ার্ড মিলে হয়েছে নাউন, সুতরাং এটাকে আমরা সরাসরি নাউন না বলে এটাকে যুক্তিযুক্তভাবে আমরা বলবো নাউন ফ্রেজ, অর্থাৎ এই বাক্যের একটা অংশ যেটা নাউনের মতো আচরণ করছে। ইটস, শুধু ইটস এটা ভার্ব, কিন্তু ইজ ইটিং, আর ইটিং, হ্যাভ ইটেন, হ্যাভ বিন ইটিং, ওয়াজ ইটিং, হ্যাড ইটেন, সো এই যে অক্সিলারি ভার্ব সহ যে ভার্বের পার্টটা আসে, এই ভার্বটাকে আমরা বলতে ভার্বাল ফ্রেজ, এই পার্টটাকে আমরা বলতে পারি ভার্বাল ফ্রেজ। টুডেজ ব্রেকফাস্ট, শুধু ব্রেকফাস্টে একা অবজেক্ট ছিল, ব্রেকফাস্ট হচ্ছে সকালের খাবার, কোনো কিছু একটা বিষয়কে বোঝাচ্ছে সকালের খাবার, সো আমরা ব্রেকফাস্টকে সকালের খাবারের নাম বলি ব্রেকফাস্ট, প্রপার নাউন বলতে পারি। আর যদি খাবারের বস্তু হতো সেটা আবার ম্যাটেরিয়ালস নাউন হতো। সো এখন শুধু ব্রেকফাস্ট কিন্তু অবজেক্ট নেয়, আছে টুডেজ ব্রেকফাস্ট, আজকের খাবার, সরি আজকে সকালের নাস্তা। সো এই দুইটা ওয়ার্ড মিলেই তো মোটামুটি ওই ব্রেকফাস্টকেই বোঝাচ্ছে, অবজেক্টকে। সো এটা কি, ব্রেকফাস্ট যেহেতু নাউন, আর ওই দুইটা ওয়ার্ড মিলেও কিন্তু নাউনকেই বোঝানোর চেষ্টা করছে, তার মানে কি এটাও একটা নাউন ফ্রেজ, এক মিনিট, অবজেক্টকে আমরা কাইটা দিই, অবজেক্টকে আমাদের আর দরকার নাই। ব্রেকফাস্ট, তাহলে এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ। শেষে হচ্ছে ইন দ্য মর্নিং, এটা টাইম, দেখেন ইন বলতে কখন সময়, মর্নিং, এটা আবার প্রিপোজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে
prepositional phrase. Prepositional phrase. My father is eating today's breakfast in the morning. খুব সিম্পল কথা, my father is eating today's breakfast in the morning. আমরা আরেকটা খুব সহজ উদাহরণ নিব, এখান থেকেও আশা করি আপনারা কিছুটা ধারণা পাবেন। এরপরে কিছু একটু ব্যতিক্রম টাইপের জিনিস আছে যেখানে ফ্রেজ এবং ক্লজের মূল দ্বন্দ্ব পার্থক্যটা হয়। এমন আমরা বললাম এ গ্রুপ অফ বয়েজ, group of boys has visited the largest jungle তাই না, লার্জেস্ট জঙ্গল, সরি এক জঙ্গল তো দুইবার লিখে ফেললাম, অফ আওয়ার কান্ট্রি, a group of boys has visited the largest jungle of our country last year অথবা লাস্ট সামার, দেখেন তো কত বড় বাক্য, তাই না? এখন এইখানে দেখেন যে এইখানেও আমরা অনেকগুলো ফ্রেজ পাবো। তাইলে এই গ্রুপ অফ বয়েজ, এই পুরোটা মিলে হলো সাবজেক্ট তো নাউনের জায়গা, নাউন বা প্রোনাউন হওয়ার কথা ছিল। সো বয়েজ, এই গ্রুপ অফ বয়েজ, এটা হলো কালেকটিভ নাউন। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের যদি আর্মি, নেভি, লাইব্রেরি, পাবলিক এই ধরনের ওয়ার্ড হতো তাহলে একটা সিঙ্গেল ওয়ার্ডে একটা নাউন হয়ে যাচ্ছিল। কিন্তু মুশকিল হয়েছে কি এখানে অনেকগুলো ওয়ার্ড একসাথে বসে একটা নাউনের মতো আচরণ করছে। তার মানে এটাকে শুধু নাউন বলতে পারবো না, এটাকে আমরা বলবো তখন নাউন ফ্রেজ। এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। শুধু সিঙ্গেল একটা ভার্ব নয়, বরঞ্চ একটা অক্সিলারি ভার্ব এবং একটা মূল ভার্ব আছে, সুতরাং এটাকে আমরা বলবো ভার্বাল ফ্রেজ। দ্য লার্জেস্ট জঙ্গল অফ আওয়ার কান্ট্রি, তাই না? তারা কোথায় ভ্রমণ করেছিল? অ্যাডভার্ব বা প্লেস। এখন সেইটা তো যদি আমরা বলতাম যে শুধু সিলেট, যদি বলতাম আমরা চিটাগাং, তাহলে তো একটা নির্দিষ্ট স্থান একটা ওয়ার্ডেই হয়ে যেত, একটা সিঙ্গেল ওয়ার্ড, অ্যাডভার্ব বা প্লেস। কিন্তু সেই প্লেসটাকে দেখেন কতগুলো ওয়ার্ডের সমন্বয়ে গঠিত করা হয়েছে, যে তারা কোথায় ভিজিট করেছিল, হ্যাজ ভিজিটেড দ্য লার্জেস্ট জঙ্গল অফ আওয়ার কান্ট্রি। তাহলে এটাকে আমরা বলতে পারি না অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর কখন? লাস্ট সামার, এটা একটা টাইম বোঝাচ্ছে, তাই না? সো লাস্ট সামার যেটা বোঝানো হচ্ছে, সুতরাং এটাও কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কত রকম কথা না, যে একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো ফ্রেজ হতে পারে। অর্থাৎ খুব সোজা কথা, আমরা মোটামুটি একটা জিনিস বুঝতে পারছি যে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড একটা পার্টস অফ স্পিচকে নির্দেশ করে দেয় তাহলে কিন্তু কোনো ঝামেলাই নেই। কিন্তু যদি এমন হয় যে একাধিক ওয়ার্ড কোনো একটা পার্টস অফ স্পিচকে তৈরি করতেছে, অর্থাৎ নাউন একটা সিঙ্গেল ওয়ার্ড নাউন না হয়ে কয়েকটা ওয়ার্ড মিলে নাউনের মতো আচরণ করলো, তাহলে সেটা কি হবে? তাহলে কিন্তু সেটা নির্দ্বিধায় আমরা বলবো যে যেহেতু নাউনের মতো আচরণ করছে ওটা নাউন ফ্রেজ। একাধিক ওয়ার্ড মিলে ভার্বের মতো কাজ করলো, ভার্বাল ফ্রেজ। একাধিক ওয়ার্ড মিলে অ্যাজেক্টিভের মতো আচরণ করলো, অ্যাজেক্টিভ ফ্রেজ, যেটা আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একইভাবে আমরা কনজাংশনাল ফ্রেজ, এরকম অনেক কিছু বলতে পারি। সো মোটামুটি বুঝতেই পারছেন, অর্থাৎ একাধিক ওয়ার্ড মিলে যখন কোনো একটা পার্টস অফ স্পিচের মতো আচরণ করবে তাকে বলবো আমরা ওই ফ্রেজ, অমুক ফ্রেজ। ঠিক আছে না? এখন ফ্রেজ এবং ক্লজের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? এবার এইখানে আরেকটা টার্ম দিয়ে বোঝাই, সেটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে। এইখানে আমাদের মূলত যেগুলো হয় যে অনেক সময় যদি একাধিক পার্ট, একটা বাক্যের মধ্যে যদি একাধিক পার্টে আমাদের হচ্ছে থাকে, বাক্য থাকে, তাহলে সেক্ষেত্রে ফ্রেজ এবং ক্লজ, সেক্ষেত্রে ফ্রেজ এবং ক্লজের ক্ষেত্রে ফ্রেজ সাধারণত কোনগুলো হয়? ফ্রেজ সাধারণত হয় IGP, I ফর ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি ছিল বলতেছি, G ফর জেরান্ট আর P ফর পার্টিসিপল।
পি ফর পার্টিসিপল। এবং আমরা জানি যে ইনফিনিটিভ মানে হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম, জিরান মানে ভি প্লাস আইএনজি, কিন্তু সেটা যখন নাউনের মতো আচরণ করে, আর পার্টিসিপল মানেও ভি প্লাস আইএনজি যখন সেটা আমাদের অ্যাজেক্টিভের মতো কাজ করে, যখন সেটা অ্যাজেক্টিভের মতো কাজ করবে। এইগুলা যখন এই ধরনের কোনো ভার্বের ক্ষেত্রে, একদম পিওর ভার্বের ক্ষেত্রে যখন আমরা এই আইজিপিটা দেখব, সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে যে আমাদের সেইগুলো সব ফ্রেজ হবে ভার্বের ক্ষেত্রে। আচ্ছা, এখন এইবার দেখেন যে আগে যে কথাগুলো আমরা দেখেছি যে হচ্ছে এই দুইটা সেন্টেন্সের মধ্যে, যে সেটাকে আমরা খুব সহজ কথাই বলছিলাম, তো এই জন্য আপনাদেরকে আগে কনফিউজ করি নাই। এখন যেটা বলি, যেমন এই যে মাই ফাদার ইজ ইটিং টুডেস ব্রেকফাস্ট, দেখেন তো ইজের পরে ভার্বের আইএনজি, তাই না, ইটিং। সো এইখানে এই যে ইজ যেটা আছে, ইজ কিন্তু হচ্ছে আমাদের অবশ্যই ফাইনাইট ভার্ব। আরও আরেকটু বলে আসি যে আইজিপি কী ছিল একটু মনে করে দেখেন তো। আমরা যখন ভার্ব অংশ আপনাদেরকে পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম যে নন ফাইনাইট ভার্ব, আইজিপি দ্বারা আমরা মূলত বোঝাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সকল নন ফাইনাইট ভার্ব দিয়ে সবসময় ফ্রেজ গঠিত হয়, নন ফাইনাইট ভার্ব দিয়ে সবসময় ফ্রেজ গঠিত হবে, তাই না? তাহলে ফ্রেজ গঠিত হবে, ফ্রেজ গঠিত হয় নন ফাইনাইট ভার্ব দ্বারা, নন ফাইনাইট ভার্ব দ্বারা। আর নন ফাইনাইট ভার্বকে মনে রাখার সহজ উপায় হচ্ছে আইজিপি। তাহলে আমরা আগে যে প্রথম যে দুইটা সেন্টেন্স নিলাম, এখানে কি আমাদের কোনো ভুল হয়েছে? ভুল হয়নি, সামান্য একটু আমাদের বোঝার মিস্টেক হতে পারে, কিন্তু আমরা তখন বলি না এই জন্য যে তখন বললে আবার আলোচনাটা একটু পেঁচায় যেত, এই জন্য আগে সিম্পল কনসেপ্ট দিয়েছি, এবার ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিচ্ছি। মাই ফাদার ইজ ইটিং টুডেস ব্রেকফাস্ট, মাই ফাদার ইজ ইটিং টুডেস ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমার আজকের সকালের খাবার খাচ্ছে। তাহলে এই যে ইটটা হইতেছে ভার্ব, এইখানে এই যে ইজ ইটিং যেটা, এই ইজ ইটিংয়ের ক্ষেত্রে আমাদের মূলত ভার্বাল ফ্রেজ হচ্ছে এই যে ইটিং, এইটুকু হচ্ছে আমাদের ফ্রেজ। কারণ কি, তার আগে ইজ কিন্তু অলরেডি আমাদের ফাইনাইট ভার্ব আছে। আমরা জানি ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল এবং মডাল ভার্ব, তার মধ্যে ইজ কিন্তু পড়ে। সো এই যে ইটিং যেটা, ইটিংটাই হচ্ছে আমাদের ভার্বাল ফ্রেজ। কারণ কি, ইটিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ওই আইএনজিটা কিন্তু আমাদের মূলত আমাদের জেরান্ড। এরপরে হচ্ছে এ গ্রুপ অফ বয়েজ হ্যাজ ভিজিটেড, এই যে হ্যাজ ভিজিটেডে মূলত এই ভিজিটেডটাই হচ্ছে আমাদের ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ হয় আর কি। সো ভিজিটেড বা শুধু ফ্রেজ, অন্ততপক্ষে আমরা বলতে পারি ভার্বাল ফ্রেজ না বলে বলতে পারি ফ্রেজ। ইটিংটাকেও আমরা বলতে পারি ফ্রেজ, কারণ কি এখানে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল হয়েছে আর কি, এটা পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল হয়েছে। সো সেইটা যেহেতু পাস্ট পার্টিসিপল হয়েছে, সুতরাং এটাও হচ্ছে আমাদের ফ্রেজ। আচ্ছা, এখানে একটু আগে বলছিলাম হচ্ছে আমাদের আইজিপি ফ্রেজের ক্ষেত্রে আমরা সবসময় যাদেরকে দেখব তারা হচ্ছে আইজিপি, পিতে পার্টিসিপল আবার তিন প্রকার হয়, তাই না? পার্টিসিপল আবার আমাদের তিন প্রকার হয়। আমাদের হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়, আর হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল হয় আর কি। তো আপাতত এখানে পার্টিসিপল হিসেবে শুধু এইটাই রাখছি। এছাড়া আমাদের পাস্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল, আবার আছে হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল, এইটা। সো ফ্রেজের ক্ষেত্রে এইগুলোই থাকবে। এখন আমরা কয়েকটা আইজিপি দিয়ে তিনটা উদাহরণ দেখব ফ্রেজের, এরপরে ফ্রেজের আলোচনা শেষ করব। কারণ ফ্রেজ নিয়ে আলোচনা করলে সারাদিনও আলোচনা শেষ হবে না, এত আলোচনা করা সম্ভব ফ্রেজ নিয়ে। তাহলে ফ্রেজ নিয়ে আমরা দেখব একটা আই দিয়ে। আমরা বললাম যে আই saw him to read newspaper, এটা একটা সেন্টেন্স। I saw him walking, এরপরে আমি বললাম যে
আই স এ সুইমিং পুল, আই স এ সুইমিং পুল। তিনটা সেন্টেন্স নিলাম, তিনটাতে আমাদের আইজিপির উদাহরণ হয়ে যাবে খুব ইজিলি। প্রথম যে সেন্টেন্সটা আছে এখানে বলা হচ্ছে আই স হিম টু রিড নিউজ পেপার, টু রিড নিউজ পেপার। তাহলে এই সেন্টেন্সে এই যে দেখেন অলরেডি আমাদের সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট আছে, তাই না? তাহলে এইখানে তো আবার আরেকটা ভার্ব চলে আসছে, কিন্তু এই ভার্বটা কি? এটা কি ফ্রেজ নাকি ক্লজ? সো দেখেন যেহেতু অলরেডি ভার্বের আগে টু আছে, এটা হলো ইনফিনিটিভ, আইজিপির মধ্যে পড়তেছে। আর আইজিপি হইলে সেটাকে আমরা কি বলবো? আমরা চোখ বুঝে বলবো, সেটা হবে হচ্ছে ফ্রেজ, সেটা হবে আইজিপির মধ্যে পড়লে সেটা চোখ বুঝে ফ্রেজ। তাহলে টু রিডটা হচ্ছে ফ্রেজ। কি ফ্রেজ? ভার্বাল ফ্রেজ বলা যায় আর কি। আচ্ছা, আই স হিম ওয়াকিং, আমি তাকে দেখলাম হাঁটতে। এই যে ওয়াকিং, আই স হিম ওয়াকিং, আমি তাকে দেখলাম হাঁটতে। সে এই যে ওয়াকিংটা, এটা ভার্বের সাথে আইএনজি আছে না, সুতরাং এটা কি হবে? এটা অবশ্যই হচ্ছে আমাদের পার্টিসিপল। আর পার্টিসিপল হইলে তার মানে কি? পার্টিসিপল আইজিপির মধ্যে পড়তেছে, সুতরাং এটা কি? এটাকে আমরা মূলত বলতে পারি হচ্ছে, মূলত আমরা বলবো এটা হচ্ছে ফ্রেজ। আই স এ সুইমিং পুল, আই স এ সুইমিং পুল, পুল সুইমিং পুল, তাই না? তাহলে সুইমিং পুল এইটাও হচ্ছে আমাদের, এই পুল হচ্ছে নাউন, পুল সম্পর্কে তথ্য দিচ্ছে। আর একটা জিনিস হচ্ছে দেখেন যে আই স এ সুইমিং পুল, তাহলে সুইমিং, সুইম মানে তো সাঁতার কাটা, তার সাথে আবার আইএনজি যুক্ত করা। এখন আই হলো সাবজেক্ট, তারপরে ভার্ব আছে। অলরেডি এক সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব হয়ে গেছে যেটা মূল ভার্ব, এই ভার্বটাই হচ্ছে মূল ভার্ব যে কিনা সেন্টেন্স গঠন করেছে। এখন এছাড়াও নতুন একটা ভার্ব এবং তার সাথে আইএনজি আছে, তার মানে কি? এটা হয় আমাদের পার্টিসিপল অথবা জিরান্ড, এবং এটা আমাদেরকে আমরা দেখে বলতে পারতেছি এটা হলো মূলত পার্টিসিপল। সো যেহেতু পার্টিসিপল অর্থাৎ আইজিপির মধ্যে পড়ে, সুতরাং এই সুইমিং, সুইমিং শব্দটা হচ্ছে একরকম ফ্রেজ, সুইমিং শব্দটা হচ্ছে একরকম ফ্রেজ। তো মূলত ফ্রেজ নিয়ে আমরা যে আগেও বললাম একটু আগে, আবারও